প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমি শর্তে নেওয়া ও শর্তে পাওয়া সরকারের দায়িত্বে পুরস্কৃত হওয়া বা আপৎকালীন সরকারের সংসদ সদস্য দায়িত্ব পাওয়া জনাব গোলাম মাওলা রনি সাহেবকে নিয়ে দু একটু কথা বলতে চাচ্ছি। দায়িত্ব নেওয়া বা দায়িত্ব পাওয়া সরকারের সংসদ সদস্য, আপৎকালীন সরকারের সদস্য পাওয়া আমি এই জন্য বলছি, আপনাদের যাদের কিছুটা হলেও স্মরণ আছে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধানত দুইজন, ফখরুল ইসলাম এবং মঈনু আহমেদ, দেশ, জনগণ এবং প্রধানত রাজনৈতিক দলগুলো যখন সরকারকে যার পর নাই বিপদ সংকুল করে তোলে, জনগণ যখন তাদের একেবারেই গলার টুটি চেপে ধরার অপেক্ষায়, তখন তারা সেফ এক্সিট এবং তাদের সময়ের কৃতকর্মগুলোর যাতে কোনো বিচার না হয় এরকম কিছু শর্ত দিয়ে তিনি প্রধান দলগুলোর কাছে ধর্ণা দিচ্ছিলেন। তিনি শর্তগুলো বিএনপির ম্যাডাম খালেদা জিয়ার কাছেও দিয়েছিলেন, তারেক রহমান সাহেবের কাছেও পাঠিয়েছিলেন, কিন্তু বিএনপি সেটা অ্যাকসেপ্ট করে নাই। কিন্তু এই সুযোগটি খুব দ্রুত লুফে নেন আওয়ামী লীগ সরকার। যাক, অবৈধভাবেই আমি বলবো, প্রথমবার ক্ষমতা আসা সেটাও একটি অবৈধ প্রক্রিয়ায় সরকারে আসেন এবং সেই সরকারের পুরস্কার হিসাবে পাওয়া বা আপৎকালীন, অর্থাৎ 300 সংসদ সদস্যের প্রয়োজন ওই মুহূর্তে, উপায় হয়তো না পেয়েই গোলাম মাওলা রনিকে সংসদ সদস্য হিসাবে আওয়ামী লীগ সংসদে তুলে নেন। তারপরে সংসদে দুধেল গাভী খ্যাত গোলাম মাওলা রনি হয়তো এমন কিছু কথা বলে শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন, কিন্তু ভাগ্য অসহায়। শেখ হাসিনা সুপ্রসন্ন না হয়ে কুপ্রসন্ন হয়ে পড়েন এবং দল থেকে বহিষ্কার করেন। কিন্তু ওই যে আমি বলছিলাম, বাওয়া আওয়ামী লীগ, বাওয়া বিএনপি, এরা বাওয়া নেতা, এদেরকে নেতা হইতে হবে, নেতা হয়ে থাকতে হবে, যে দলেরই হোক। এদের নীতি নৈতিকতা বড় কথা নয়, এদের ক্ষমতার প্রভাব থাকতে হবে, অর্থের লিপ্সা এরা উন্মাদ। যা হোক, যে কারণেই হোক, পরবর্তীতে তিনি বিএনপিতে যোগদান করেন এবং যথারীতি হেরে যান। সরকারের সেটাও একটি অবৈধ রাত্রিকালীন নির্বাচন, সেই নির্বাচনে গোলাম মাওলা রনি হেরে যান। দীর্ঘদিন বিএনপি মজলুম দল হিসাবে বিএনপির তৃণমূল থেকে উচ্চ পর্যন্ত সবাই অত্যন্ত কঠিন করুণভাবে জীবনযাপন করে কোনো রকম দিনাতিপাত করে আসছিলেন। কিন্তু 5ই আগস্টের পুনঃ স্বাধীনতার পর বিএনপি যথারীতি ব্যগ্র ক্ষিপ্ত হয়েই সম্মুখে উপস্থিত, তার পুরনো চেহারা দেখাইতে ব্যস্ত। সামনে দু একটি প্রোগ্রাম নিয়েও আসছেন, কিন্তু হতভাগা রনিকে বিএনপি যথাযথ সম্মান প্রদর্শন করছেন না বলেই প্রতীয়মান। সেহেতু গোলাম মাওলা রনি কিছুটা প্রলাপ বকতেই পারেন।
যেহেতু তাকে ডাকছে না, অনুষ্ঠানে বসতে দিচ্ছেন না, কথা বলার সুযোগ দিচ্ছেন না, কিন্তু রনিরা তো কথা বলার জন্য উদগ্রীব। এইসব ব্যাপারেই তিনি বেশ কিছুটা হতাশ হয়ে ইদানিং কেন জানি একটু আবোল তাবোল কথা বলছেন। যেমন তিনি বললেন, আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের নাকি তার হাত ধরে বলেছিল, তোমার টকশো ম্যাডাম দেখেন, অর্থাৎ শেখ হাসিনা দেখেন, আমার ব্যাপারে একটু বলো। ওবায়দুল কাদের পাগলে কুত্তায় কামড়াইছে। আরে বেটা, আওয়ামী লীগ থেকে যাকে বহিষ্কার করে, তৃণমূলের একজন কর্মীও যদি তার সাথে যোগাযোগ করে আর সেই কথা যদি শেখ হাসিনা জানে, ওর অবস্থাও তোমার মতো হইব। আর কাদের কইব যে আমার ব্যাপারে একটু টকশোতে বলো, এত পাগল। এসব পাগলের প্রলাপ। তারপরে কিছুদিন আগে বললেন, সজীব ওয়াজেদ জয়ের জেনেটিক, তার শিক্ষাগত যোগ্যতা, কোথায় তিনি পড়ালেখা করেছেন, খুব উচ্চ মার্গের প্রশংসা। কার ছেলে, কেন বাংলা বলতে পারেন না? পুরনো খেলার মাঠ ভোলা খুব কষ্ট হয়ে যাচ্ছে। সুযোগ যদি আবার আসে, জয় রাজনীতিতে আসলে যদি আবার ডাকে। তারপর জামাতে ইসলামের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, ওনার সাথে ফোনে কথা বলেছেন। বলতেই পারেন, কে লোকটা হয়তো নামে চেনেন নাই, ফোন করে চিনে নিলেন যে কে তার কাছে একজন লোক পাঠিয়েছেন। এটা তো অস্বাভাবিক কিছু না। দ্বিতীয়ত এমনটাও হইতে পারে, আমি ডাক্তার শফিকুর রহমানকে অত্যন্ত শ্রদ্ধা ভরে জানি, এবং একজন মানুষকেই আমি মানুষ বলে শ্রদ্ধা করি। তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, দুইজনই একই বৃক্ষের দুই ডালের ফল। অর্থাৎ তিনিও ছাত্রলীগ থেকে রাজনীতি শুরু করেছিলেন, আপনিও সেই গোয়ালেরই একজন গরু। পুরনো বন্ধু হিসাবে দুজনের মোবাইল নাম্বার থাকা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো তারেক রহমান সাহেবের সাথে কথা বলেছেন, সেটিও তিনি ইউটিউবের মাধ্যমে প্রকাশ করে বিএনপির দৃষ্টিগোচরিত হবার চেষ্টা করেছিলেন। তারপরেও বিএনপি সম্ভবত ডাকে নাই, কারণ বিএনপি এমন একটা দল, এই দলটা শুধু যারা করে আসছে তারাই করবে, নতুন কাউকে সেখানে ডাকা হবে না, স্থান দেওয়া হবে না। তাতে আরও 50 বছর পর ক্ষমতা আসলেও তাই। নতুন কেউ গেলে সেখান থেকে অপমানিত হয়ে ফিরে আসতে হবে। তার জ্বলন্ত উদাহরণ অবসরপ্রাপ্ত মেজর সরোয়ার হোসেন, ব্যারিস্টার সরোয়ার, বর্তমান তিনি অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট ঢাকার। তিনি যখন উঠে আসেন টকশোতে বিভিন্ন জায়গায় বিএনপির পক্ষে বেশ সরব ছিলেন, কিন্তু আমি দেখেছি তার থেকে আমার দৃষ্টিতে বেশ কিছু নিম্নমানের পদপদবি পাওয়া লোক কোনো অনুষ্ঠানে চেয়ারে বসে আছেন, অবসরপ্রাপ্ত মেজর ব্যারিস্টার সরোয়ারকে সেখানে আহ্বান করা হয়নি, পত্র দিয়ে দাওয়াত করা হয়নি, ডাকা হয়নি, বা তিনি স্বেচ্ছা গেলেও তাকে বসতে দেওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি। তিনি এক কোনায় দাঁড়িয়ে থেকে অনুষ্ঠান দেখে শুনে চলে আসছেন। পরবর্তীতে তিনি একটি দল গঠন করেন। ববি হাজ্জাজ নিজে একটি দল গঠন করেছেন, পার্থ নিজে একটি দল গঠন করেছেন। অবস্থা দৃষ্টি আমার কেন যেন মনে হচ্ছে গোলাম মাওলা রনি নিজেও একটি দল গঠন করার প্রক্রিয়ায় এগোচ্ছেন। সেটা ভালো, কিন্তু এই যে বাড়ি বাড়ি পাতা ফেলা, বিএনপিকে নিয়ে একরকম কথা বলা, জামাত ইসলামকে নিয়ে, পুরনো বন্ধু আওয়ামী লীগকে নিয়ে সবাই পঞ্চমুখ হয়ে থাকা, কোন নীতিতে নৈতিকতার ভিতরে পড়ে আমি জানি না। ইদানিং তিনি এতটাই পাগল উন্মাদ হয়ে পড়েছেন যে ডক্টর ইউনূসের অপারগতার 7টি কারণ খুঁজে বের করেছেন তিনি। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, ডক্টর ইউনূস একা নন। ডক্টর ইউনূস সারা পৃথিবী এবং জাতিসংঘ, ইউরোপিয়ান, আমেরিকা
বড় বড় শীর্ষ দেশগুলোকে সাথে নিয়ে বাংলাদেশে আসছেন। তাকে উষ্ঠা দিয়ে ফেলে দিয়ে এত সহজ হবে না। তারপরেও আপনাদের মতো স্বার্থন্বেষী মহলের কারণে যদি ডক্টর ইউনূস হেরে যায়, এই সরকারের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়, সেটা বাংলাদেশের জন্য কতটা দুর্ভোগের হবে সুদানে গিয়ে একটু দেখে আসবেন। তাই বলছি, দেশের জনগণ, নিরীহ জনগণের দিকে তাকিয়ে আপনারা একটু ধৈর্য ধরুন, থামুন। আপনাদের কাছেই ক্ষমতা রেখে ডক্টর ইউনূস সাহেব চলে যাবেন, কিন্তু নিজের স্বার্থের জন্য বাড়ি বাড়ি গিয়ে পাতা ফেলার অভ্যাসটা পরিহার করলে ভালো হয়। আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে বা অবস্থানগত দিক যতটুকুন আছে, লোক পাঠালে, লোক লাগাইলে, যেমন জামাত ইসলামের আমিরের কাছে পাঠিয়েছিলেন কাউকে, এভাবে ডক্টর ইউনূস সাহেবের কাছেও যদি কাউকে পাঠান, তার কোনো প্রজেক্ট বা তার কোনো ফার্মে আপনার মতো একজন গোলাম মোল্লা রনির একটা চাকরি হতে পারে, তার ঊর্ধ্বে না। আপনি যাদেরকে আত্মীয় স্বজন তার পাশ জুড়ে কথা বলছেন, তাদের এক্সপিরিয়েন্স, তাদের দক্ষতা সম্বন্ধে আপনার বিন্দুমাত্রও ধারণা নেই। তারা আপনাদের মতো ক্ষমতায় এসে অর্থলিপ্সতা প্রকাশ করে না। তাদের জ্ঞান, মেধা, প্রজ্ঞা দিয়ে তারা মানুষ, দেশকে সেবা করে নীরবে। আপনাদের মতো প্রকাশ্যে আসতে সবাই ইচ্ছা প্রকাশ করে না। অতএব ইউটিউবের ব্যবসা ভালো চলছে, ভালো অবস্থানে আছেন, বেশ ভালো ইনকাম হচ্ছে, এইখানেই থাকুন। আর একটা পথ দেখাই আমি, যে 3 জন লোকের নাম বললাম, পার্থ, ববি হাজ্জাজ, মেজর অবসরপ্রাপ্ত অ্যাডভোকেট ব্যারিস্টার সরোয়ার, তাদের মতো দল গঠন করুন। সেখানে আপনি একাই 100, আপনার নিজের দলের আপনি চেয়ারম্যান, আপনি একাই 100। কিন্তু যদি অন্য দলে অন্তর্ভুক্ত হয়ে সংসদে আসার চেষ্টা করেন বা নির্বাচিত হওয়ার চেষ্টা করেন, সেখানে আপনি 300-র 100। এখন ভেবে দেখেন, একাই 100 থাকবেন না 300-র 100 হবেন? ভালো চলুক ইউটিউবের পারফরমেন্স, এই প্রত্যাশায় আজকের মতো আসসালামু আলাইকুম।